ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌভিক বায়োলজি। আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে এনভায়রনমেন্টাল লস। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন বা তার ব্যবহার সম্পর্কে কিছু দেখে নেওয়া যাক। আর তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবে না, আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। এনভায়রনমেন্টাল লস ওপরে কিছু তথ্য দেখে নেওয়া যাক। এখানে কী বলছি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্টাল হেল্ড ইন স্টকহোম 1972, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড টু ইনক্লুড প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট অ্যাজ এ কনস্টিটিউশনাল ম্যান্ডেট। তার মানে বলতে চাইছে সংবিধানের যে প্রভিশন অনুযায়ী যে স্টকহোমে ইউনাইটেড নেশনের কনফারেন্স হয়েছে, সেখানে বলা হয়েছিল যে পরিবেশ দূষণ বা পরিবেশকে প্রোটেকশান দেওয়ার জন্য কনস্টিটিউশনাল সাংবিধানিক একটা দায়িত্ববোধও দরকার। তারপরের পয়েন্ট কি বলছে, এনভায়রনমেন্ট রিলেটেড লেজিসলেশন কেম ভেরি লেট ইন 1972 উইথ ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট অনুযায়ী, যা এসেছিল 1972 সালে। 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ক্লজ জিতে বলা হয়েছে, আর্টিকেল 51 অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউশন মেড ইট এ ফান্ডামেন্টাল ডিউটি টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। মানে প্রাকৃতিক পরিবেশকে বাঁচানোর জন্য, এবং সেটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, যা 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ক্লজ জি অব আর্টিকেল 51A-তে অন্তর্ভুক্ত করা হয়। ক্লজ জিতে কী বলা হয়, আর্টিকেল 51A ক্লজ জিতে বলা হয়, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটস ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার্স, ওয়াইল্ড লাইফ অ্যান্ড হ্যাভ কম্প্যাশন ফর লিভিং ক্রিয়েটস। মানে যা প্রাকৃতিক পরিবেশে যা একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে যেমন কী কী আছে, ফরেস্ট আছে, লেক আছে, নদী আছে, ওয়াইল্ড লাইফ এবং বন্য প্রাণী আছে, তাদের প্রোটেকশান দেওয়া আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, সেটাই বলা হয়েছিল এখানে। ডিপিএসপি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অনুযায়ী প্রোটেকশান অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, মানে প্রোটেকশান বা সংরক্ষণ এবং তাদের ইমপ্রুভমেন্ট, তারা যাদের সঠিকভাবে বাঁচতে পাবে, তার জন্য পরিবেশকে কিভাবে আমরা বাঁচাতে পারি সেই সংক্রান্ত তথ্য আমরা ডিপিএসপিতেও নির্দেশ আছে। আর্টিকেল 48A-তে কী বলা আছে, দ্য স্টেট শ্যাল এন্ডিয়াভর টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট টু সেফগার্ড দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি। আর্টিকেল 48A অনুযায়ী ওয়াইল্ড লাইফকে প্রোটেকশান দেওয়া বা এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য স্টেট বা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসিওরস দ্য সিটিজেন অফ ইন্ডিয়া দ্য রাইট টু এ হেলদি এনভায়রনমেন্ট। আর্টিকেল 21-1-এ বলা হয়েছে যে হেলদি এনভায়রনমেন্ট সিটিজেন অফ ইন্ডিয়া বা ভারতের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অ্যাসিওরস করা রাষ্ট্রেরও কর্তব্য। তারপর দেখে নে পরের পয়েন্টে কী বলা হচ্ছে, দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন 1980 টু এনশিওর এ হেলদি এনভায়রনমেন্ট ফর দ্য কান্ট্রি। যা বললাম, এনভায়রনমেন্টকে প্রোটেকশান দেওয়ার জন্য বা হেলদি এনভায়রনমেন্ট গড়ে তোলার জন্য রাষ্ট্রের নীতি নির্ধারক রূপে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ইন 1985 অনুযায়ী 85-এ এসছিল আর কি। দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 কেম ইনটু ফোর্স সুন আফটার দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি ইজ কনসিডার্ড umbrella legislation. The purpose of the act is to implement the decisions of the United Nations Conference on the Human Environment. মানে ভোপাল গ্যাস দুর্ঘটনা যে 1986 সালে হয়েছিল, তারপরই 1986-এ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আনা হয়েছিল। তাতে বলা হয়েছিল যে পরিবেশ সংক্রান্ত তথ্য
ও আইন প্রণয়নের জন্য বিষয়টিকে জোর দেওয়া হয়। দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974 সালে আসে বা অ্যামেন্ডমেন্ট করা হয় কত 1988 মানে 1988 সালে। দ্য অ্যাক্ট ভেস্ট রেগুলেটরি অথরিটি ইন স্টেটস পলিউশন কন্ট্রোল বোর্ড টু এস্টাবলিশ অ্যান্ড এনফোর্স এফ্লুয়েন্ট স্ট্যান্ডার্ডস ফর ফ্যাক্টরিজ। এই আইন অনুযায়ী কী বলা হচ্ছে অথরিটি বা রেগুলেটরি অথরিটি বা নির্ধারক বা নীতি নির্ধারক বলা যায় স্টেটস পলিউশন কন্ট্রোল বা এসপিসিবি কী করবে এস্টাবলিশ অ্যান্ড এনফোর্স করবে যে ফ্যাক্টরিজ কীভাবে কোথায় করব কতটা আমার পরিবেশ নীতি নেওয়া দরকার এগুলো কি স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড ঠিক করবে। A central pollution control board CPCB performs the safe function of UTs মানে ইউনিয়ন টেরিটরিজ মানে কেন্দ্রশাসিত অঞ্চল and formulate policies and coordinates activities of different state boards. বিভিন্ন স্টেটের যে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তাদের সঙ্গে সহযোগিতা করে কিভাবে পরিবেশকে বাঁচানো যায় তার একটা নীতি নির্ধারণ করা আইন প্রণয়ন করা সেই বিষয়গুলিকে দেখবে। 1988 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এম্পাওয়ার্ড এসপিসিবি অ্যান্ড সিপিসিবি টু ক্লজ এ ডিফল্টিং ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট কীভাবে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট করব সেগুলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী প্রণয়ন করা হয়। দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন সেস অ্যাক্ট 1977 কী বলা হয়েছিল The Water Cess Act was passed to generate financial resources to meet expenses of the CPCB and SPCB. The Act creates the economic incentives for pollution control and requires local authorities and certain designed industries to pay cess মানে সেস পে করতে হবে যদি আমি ইন্ডাস্ট্রি বা লোকাল অথরিটি কি ইকোনমিক্স ইনসেন্টিভস প্রদান করি ফর পলিউশন কন্ট্রোলের জন্য তাকে সেচ দিতে হবে। ফর ওয়াটার এফ্লুয়েন্ট ডিসচার্জ দ্য 70% অফ রিবেট বা ছাড় অফ দ্য অ্যাপ্লিকেবল সেস আপন ইনস্টলিং এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট 70% ছাড়ও আমি দিতে পারি শেষে। সেটা কিসের ক্ষেত্রে যদি আমি পরিবেশ যে ল সেগুলো যদি পর্যাপ্তভাবে মেনে চলি বা আমরা সহযোগিতা করি মানে কিসের যারা ইন্ডাস্ট্রি গড়ে তুলছে সে পরিবেশকে যদি আমরা নজর রেখে যদি তৈরি করতে পারি ইন্ডাস্ট্রি প্রমোট করতে পারি সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা ছাড় পেতে পারি। রিবেট 70% রিবেট বলেই দিচ্ছে শেষের ওপর। টু এনকারেজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন পলিউশন কন্ট্রোল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা যেতে পারে পলিউশন কন্ট্রোলের জন্য এটাও বলা হয়েছিল। তারপর দেখে নেওয়া যায় এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981 অ্যামেন্ডমেন্ট করা হয় কত 1987-এ। সেখানে কী বলা হয় পার্লামেন্ট এনাক্টেড টু নেশন ওয়াইড এয়ার অ্যাক্ট প্রদান করবে। দ্য মেন অবজেক্টিভ অফ দিস অ্যাক্ট আর টু ইমপ্রুভ কোয়ালিটি অফ এয়ার টু প্রিভেন্ট কন্ট্রোল অ্যাবেট এয়ার পলিউশন ইন দ্য কান্ট্রি মানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য মেন অবজেক্টিভ হচ্ছে এইটাই বায়ু দূষণ কন্ট্রোল করা হেলদি একটা এনভায়রনমেন্ট মানে শুদ্ধ বাতাসে যাতে আমরা নিঃশ্বাস নিই। এখন তো বুঝতেই পারছো যে দিল্লিতে কী অবস্থা PM 2.5 PM10 কোথায় চলে গেছে মানে ভেরি পুয়ার। তারপরে দেখা যায় টু ইমপ্লিমেন্ট দ্য ডিসিশন টেকেন অ্যাট দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট হেল্ড অ্যাট স্টকহোম ইন জুন 1972-তে ডিসিশন নেওয়া হয়েছিল ইউনাইটেড নেশন স্টকহোম কনফারেন্স 1972 সালে এই সংক্রান্ত বিষয়ে। তারপর দেখা যায় দ্য এয়ার অ্যাক্ট রিএক্সপ্যান্ডেড দ্য অথরিটি অফ দ্য সেন্ট্রাল স্টেট বোর্ডস এস্টাবলিশ আন্ডার দ্য ওয়াটার অ্যাক্ট টু ইনক্লুড এয়ার পলিউশন কন্ট্রোল। এয়ার পলিউশন কন্ট্রোলের জন্য এয়ার অ্যাক্টও এসেছিলো যাতে স্টেট বোর্ড আর সেন্ট্রাল বোর্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা যাতে হয় বৃদ্ধি পায়। আন্ডার দ্য এয়ার অ্যাক্ট all industries operating within designed air pollution control areas must obtain a consent from the state board. all industries বা শিল্পোন্নয়নের জন্য তা কি রাজ্যের স্টেট বোর্ড আছে যে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের ছাড়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমিট নিতে হয়। দ্য স্টেটস আর রিকোয়ার্ড টু বি প্রেসক্রাইবড এমিশন স্ট্যান্ডার্ডস ফর ইন্ডাস্ট্রি অটোমোবাইলস আফটার কনসাল্টিং দ্য সেন্ট্রাল বোর্ড অ্যান্ড নাথিং ইটস অ্যাম্বাইন্ড এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। রিকোয়ার্ড মানে প্রয়োজন আছে এমিশন স্ট্যান্ডার্ডের জন্য ফর ইন্ডাস্ট্রি আর অটোমোবাইলসের জন্য পর্যাপ্ত নর্মস নেওয়া। দ্য অ্যাক্ট গ্র্যান্টস পাওয়ার টু SPCB মানে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড টু
or equipment and to take the sample of the purpose of analysis from any chimney, fly ash and dust or any other. তা কি বলছে, গ্র্যান্টস পাওয়ার টু এসপিবিবি সেন্ট্রাল মানে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড ইকুইপমেন্ট নেওয়া, টেক স্যাম্পেল নেওয়া, যে দূষণ দূষণ সংক্রান্ত মানে বাতাসে যে ধূলিকণার মাত্রা কত, সেইগুলোর বা ডাস্ট বা মানে ডাস্টজনিত যেগুলো ধূলিকণা সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা সেগুলোর পরিমাণ বা সেগুলোর কীভাবে মাপবো সেইগুলো দেখার কর্তব্য হচ্ছে এসপিসিবি বা সেই সংক্রান্ত নর্মস আনা পাওয়ার আছে। The 1998 Amendment Act empowered SPCB and CPC to close a defaulting industrial plant, notably the 1987 amendment introduced a citizen suit provision into the Air Act and extended the include noise pollution. বাতাস যাতে দূষিত না হয় তার জন্য এসপিসিবিও ও সিপিসিবিকে এম্পাওয়ার্ড করে কত 1988 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার মানে পলিউশন সংক্রান্ত, এয়ার পলিউশনের দূষণ সংক্রান্ত কীভাবে করব, মানে বায়ু দূষণ সংক্রান্ত যে নর্মসগুলো আনবো, কীভাবে সেগুলো কন্ট্রোল করব, সেই বিষয়ে নর্মস আনা দরকার। The Act is an umbrella legislation designed to provide a framework for central government coordination of the activities of various central and state authorities established under the previous acts such as Water and Air Act-এর মতো umbrella বিভিন্ন এটা হচ্ছে আমব্রেলা একটা লেজিসলেশন আনা হয়েছিল ফর ডিজাইন এ প্রোভাইড ফ্রেমওয়ার্ক, মানে ভবিষ্যতের কীভাবে আমরা আইন প্রণয়ন করব এবং তার কীভাবে কার্যকর করব, তার জন্য সেন্ট্রাল এবং কোঅর্ডিনেশন যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো, সেই অথরিটিসদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো সবার সহযোগিতার করতে পারলে তবেই এই আইনগুলো প্রণয়ন হওয়া সম্ভব, শুধু সরকার তো পারবে না করতে। তারপরে দেখে নেওয়া যাক ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। Through this act, central government gets the full power for the purpose of protecting, improving quality of the environment, যেটা বললাম এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 অনুযায়ী কি প্রোটেক্টিং ইমপ্রুভিং কোয়ালিটি অফ এনভায়রনমেন্ট, বাতাসের এই যে এত দূষণ তা নিয়ন্ত্রণের জন্য গভর্নমেন্ট কী করছে বা কী নর্মস আনছে এইগুলো গুরুত্বপূর্ণ। দ্য মেন প্রভিশনস অফ দিস অ্যাক্ট আর গিভেন বিলো, নিচে কী বলেছে, the Act empowers the Centre to take all such measures as it deems necessary. By virtue of this Act, central government has armed itself with considerable powers, which includes coordination, act, states planning and exception of nationwide program. মানে জাতীয় স্তরে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া উচিত পলিউশন সংক্রান্ত বা পরিবেশ দূষণ সংক্রান্ত, কী নর্মস আনা যায়, কীভাবে তার ইমপ্লিমেন্ট করা যায় সেই সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এ। ভায়োলেশন অফ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের ভায়োলেশন বা সেক্ষেত্রে পানিশেবল অফেন্স কী কী, প্লেসিং রেস্ট্রিকশন অন দ্য লোকেশন অফ ইন্ডাস্ট্রি সো অন, সেক্ষেত্রে রেস্ট্রিকশান হতে পারে ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে। অথরিটি টু ইস্যু ডাইরেক্ট অর্ডার্স, অথরিটিকে ডাইরেক্ট ইস্যু করা যেতে পারে অর্ডার্স। টু প্রোহিবিট অর রেগুলেট দ্য এনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রোহিবিট করতে পারি। পাওয়ার টু এন্ট্রি অফ এক্সামিনেশান, টেস্টিং অফ ইকুইপমেন্ট, আদার পারপাস। পাওয়ার টু অ্যানালাইজ স্যাম্পেল অফ এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি, সয়েল কোয়ালিটি, এগুলো সব কীরকম, মানে এর কোয়ালিটি কেমন তা পাওয়ার আছে কার পক্ষে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এই পাওয়ার আছে যে তার পরীক্ষা করা, কত দূষণ হচ্ছে সেগুলো দেখা। দ্য অ্যাক্ট এক্সপ্লিসিটলি প্রহিবিট ডিসচার্জ অফ এনভায়রনমেন্ট পলিউট্যান্টস ইন এক্সেস অফ প্রেসক্রাইব রেগুলেটরি স্ট্যান্ডার্ড, বিভিন্ন রেগুলেটরি স্ট্যান্ডার্ডস মানে বিভিন্ন নির্দেশ বা নিষিদ্ধকরণও করা যেতে পারে বিভিন্ন বিষয়। দিস ইজ অলসো এ স্পেসিফিক প্রহিবিশন এগেনস্ট হ্যান্ডলিং হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স, মানে হচ্ছে যেগুলো পরিবেশ দূষক বলা যায়, যেগুলো বেরোচ্ছে এই কারখানা থেকে, যেগুলো যে বজ্র বা কলকারখানার যে বজ্র বেরোচ্ছে সেগুলোর সাবস্টেন্সকে আমরা করতে পারি, প্রহিবিশন করতে পারি, এক্সেপ্ট দোজ ইন কমপ্লায়েন্স উইথ দ্য রেগুলেটরি প্রসিডিওর, তাই অবশ্যই রেগুলেটরি বা নিয়ন্ত্রণের মাধ্যমে করতে হবে স্ট্যান্ডার্ড। দ্য অ্যাক্টস প্রোভাইডস প্রভিশন ফর পেনাল্টি ফর ইচ ফেলিওর
কন্ট্রাভেনশন পানিশমেন্ট ইনক্লুডেড এ প্রিজন টার্ম আপ টু 5 বছর পর্যন্ত জেল হতে পারে, 1 লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে, বা দুটোই হতে পারে। দ্য অ্যাক্ট ইম্পোজড অ্যান্ড অ্যাডিশনাল ফাইন আপ টু 5,000 ফর এভরি ডে অর অফ কন্টিনিউইং ভায়োলেশন। কন্টিনিউইং বা অনবরত যদি ভায়োলেট করে পরিবেশ সংক্রান্ত দূষণ সংক্রান্ত আইনকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, 5,000 টাকা পর্যন্ত এভরিডে প্রত্যেক দিন অতিরিক্ত ফাইন করতে পারি। আইনে সেটাই বলা আছে। কিসে বলা আছে? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। এরপরে দেখে নেওয়া যাক। তারপর কি বলেছে, ইফ এ ফেলিওর অফ কন্ট্রাভেনশন occurs for more than 1 year, offender may be punished with imprisonment which may be extended to তা 7 বছর পর্যন্ত, তা বেড়ে 7 বছর পর্যন্ত হতে পারে জেলের মেয়াদ, বা 7 বছর পর্যন্ত বেড়ে কারাবাস হতে পারে। সেকশন 19 অনুযায়ী কী বলছে, প্রোভাইডস এনি পার্সন ইন অ্যাডিশন টু অথরাইজড গভর্নমেন্ট অফিসিয়াল মে ফাইল এ কমপ্লেন্ট উইথ এ কোর্ট অ্যালেজিং অ্যান অফেন্স আন্ডার দ্য অ্যাক্ট। The citizen suit provision requires that the person has to give a notice of not less than 30 days of the alleged offence a pollution to the central government. 60 দিনের মধ্যে একটা নোটিশ দেওয়া হবে তাকে, মানে যে পরিবেশ সংক্রান্ত দূষণ যে নর্মস আছে বা আইন আছে তার নাম যদি মানে, তাকে ফার্স্টে তো দিতে হবে, অ্যালিজড অফেন্স পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হবে, জানানো হবে তুমি নর্মস ফলো করছো না বা পরিবেশ সংক্রান্ত তথ্য মানছো না। এইগুলো খেয়াল রাখে কে? স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আর সিপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল। হাজার্ডিয়াস মাইক্রো অর্গানিজম জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড organisms or calls 1989 is to protect environment, nature and health in connection with application of gene tech and microorganismকে প্রোটেক্ট করার জন্য এবং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য হাজার্ডিয়াস বা দূষক যাতে মাইক্রো অর্গানিজমকে ক্ষতি না করতে পারে, তার জন্য জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বা সেল 1989 সালে আনা হয়েছিল, যাতে প্রোটেক্ট করা যায় এনভায়রনমেন্ট, নেচার অ্যান্ড হেলথকে। These rules cover areas to search as well as large-scale applications of GMO. GMOটা কি? Genetically modified organisms and their products, including experimental field trials and seed production accords to the rules 1989 যা বললাম। These rules কি করছে, কভার এরিয়াস রিসার্চ পারপাসে লার্জ স্কেল অফ অ্যাপ্লিকেশান জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের ক্ষেত্রে, এবং প্রোডাক্টস কি এক্সপেরিমেন্টাল ফিল্ড ট্রায়ালের ক্ষেত্রে এই নর্মস মানতে হবে। সিড প্রোডাকশান এগুলোর ক্ষেত্রেও এর নিয়ম আছে 1989 এর সংক্রান্ত নিয়ম আছে। কী হয়েছে, অলসো ডিফাইন এ কম্পিটেন্ট অথরিটিজ এ কম্পোজিট অফ সাচ অথরিটিজ ফর হ্যান্ডলিং ভেরিয়াস অ্যাসপেক্ট অফ দ্য রুল। যা বললাম ভেরিয়াস অ্যাসপেক্ট বা এই সংক্রান্ত নিয়ম কানুন আনা হয়। প্রেজেন্টলি মানে বর্তমানে দেয়ার আর 6 কমিটি, 6টা কমিটি আছে। রিকম্বিন্যান্ট ডিএনএ অ্যাডভাইজারি কমিটি, RDAC বলে। এখানে কি, ইট রিকমেন্ডস দি safety regulations for India recombinant research and use and application, the function of an advisory nature, a review committee of genetically manipulation, RCGM কি বলে, established under Department of Biotechnology যা Ministry of Science and Technology under to monitor safety related aspects in respect of ongoing research project। তারপর কি কমিটি, GEAC তার কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেজাল কমিটি। ইট ইজ দ্য অ্যাপেক্স বডি কনস্টিটিউট ইন দ্য MOEF, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট্রি, আন্ডার রুলস 1989, আন্ডার দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। তারপর কি, স্টেট বায়োটেকনোলজি কোঅর্ডিনেশন কমিটি, SBCC, have a major role in monitoring. It also has empowers to inspect, investigate, take punitive action in case or violation of statutory provisions। ডিস্ট্রিক্ট লেভেলেও কমিটি গঠন করা হয়, মানে জেলা স্তরীয় কমিটি, যা কী সেখানে কী বলছে, হ্যাভ এ মেজর রোল ইন মনিটরিং দ্য সেফটি রেগুলেশন ইনস্টলেশন বা স্থাপন করা, এনগেজড ইন দ্য ইউজ অফ GMO হাজার্ডিয়াস মাইক্রো অর্গানিজম অ্যান্ড ইস অ্যাপ্লিকেশন ইন দ্য এনভায়রনমেন্ট। ইনস্টিটিউশনাল বায়োসেফটি কমিটিও গঠন করা, এস্টাবলিশ আন্ডার দ্য ইনস্টিটিউশন এনগেজড ইন জিওমোস, মানে ইনস্টিটিউশন বলতে এখানে NGO নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনকেও আমরা যুক্ত করতে পারি পরিবেশ বাঁচানোর জন্য। রিসার্চ টু
oversee such research and interfere with the RCGM in regulatory it. তারপর কি বলা হয়, ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সকেও আমরা কমানোর জন্য, যেগুলো ওজন স্তরের ক্ষতি করছে সেগুলোকে কমার জন্য আমরা রেগুলেটরি অথরিটি করতে পারি। দিস রুলস কি বলা আছে, সেট দ্য ডেডলাইন্স ফর ফেজিং আউট অফ ভেরিয়াস ওডিএস বিসাইডস রেগুলেটরি প্রোডাকশন ট্রেড ইম্পোর্ট এক্সপোর্ট ওডিএস মানে ওজন ডিপ্লেশন সাবস্ট্যান্সেস দ্য প্রোডাক্টস কন্টেনিং ওডিএস। দিস রুলস প্রহিবিট দ্য ইউজ অফ CS in manufacturing various products beyond 1st January 2003, except in menthol dose inhaler for other medical purposes. Similarly, use of halogens prohibited after 1st January 2001, except the essential use মানে গুরুত্বপূর্ণ ব্যবহার ছাড়া এগুলো প্রহিবিটই করা হয়। কোনগুলো? মেডিকেল পারপাসের ক্ষেত্রে যেগুলো ক্লোরোফ্লুরোকার্বন আছে সেইগুলোর ক্ষেত্রে মানে এক্সেপশান কিছু ব্যতিক্রমী কিছু বিষয় ছাড়া সব জায়গায় অ্যাভয়েড করাই ভালো, সেটাই বলেছে এই রুল অনুযায়ী প্রহিবিট। তারপর কি টেট্রাক্লোরাইড আর মিথাইল আইসোফর্ম অ্যান্ড ক্লোরোফ্লুরোন ফর এ মেটাড dose inhaler can be used up to 1st January 2010. Further, the use of methyl bromide has allowed up to 1st January 2050. Since hydrochlorofluorocarbons are used to interim substitute to replace CFC chlorofluorocarbon, these are allotted up to 1st January 2040 পর্যন্ত। ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটিতে কী বলা হয়েছে, ফাইন্যান্সিং প্ল্যানিং ইমপ্লিমেন্টিং মনিটরিং কোঅর্ডিনেটিং অথরিটি ফর দ্য গঙ্গেস রিভার ফাংশনিং আন্ডার MO ওয়াটার রিসোর্সেস। The mission of the organization is to safeguard the drainage basin which feeds water into the Ganges by protecting it from pollution or overuse. In 2014, NGRBA National Ganga River Basin Authority has been transferred from the Ministry of Environment and Forest to Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation. It was established by the central government of India in 2009 under Section 3 Clause 3 of the EPA Environment Protection Act 1986, which also declared Ganga as a national river of the India. মানে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এর সেকশন 3 ক্লজ 3-র মধ্যে কী বলা হয়েছিল, ন্যাশনাল রিভার বলে ঘোষণা করা হয়েছে কাকে, গঙ্গাকে। কম্পোজিশন অফ NGRBA, এখানে কি PM চেয়ার দ্য অথরিটি, প্রাইম মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, ইউনিয়ন মিনিস্টার অফ ফাইন্যান্স, ইউনিয়ন মিনিস্টার আরবান ডেভেলপমেন্ট, ইউনিয়ন মিনিস্টার অফ ওয়াটার রিসোর্সেস, মিনিস্টার অফ পাওয়ার ইউনিয়নের, মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেক ইউনিয়নের, চিফ মিনিস্টার্স অফ UR, UP, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, এদের তাদের নেওয়া হয়েছিল কিসে, ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটিতে। স্টেট মিনিস্টারও নেওয়া হয়েছিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট্রি, মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট্রি সেক্রেটারিকেও নেওয়া হয়েছিল। প্রোটেক্টিং কোস্টাল এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়েটল্যান্ডস, কোস্টাল রেগুলেশন জোনেও, কোস্টাল রেগুলেশন বা জন্য কিছু নর্মস নেওয়া হয়েছিল বা আইন আনা হয়েছিল। কোস্টাল রেগুলেশন জোন, দ্য কোস্টাল স্ট্রেচেস অফ সিজ, বেস, estuaries, creeks, rivers or backwaters which are influenced by tidal action are declared coastal regulation zone 1991. India has created institutional mechanisms such as National Coastal Zone Management Authority and State Coastal Zone Management Authority for enforcement and monitoring of the coastal regulation zone notification. Under Section 5 of the Environment Protection Act 1986, to take various measures for protecting, improving the quality of the coastal environment and preventing, abating, controlling environment pollution in coastal areas. তা আজ এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও
এই সংক্রান্ত আরও কিছু বিষয় দেখে নেব। র্যাপ আপ করছি এই পর্যন্তই বন্ধুরা। অবশ্যই ভিডিওটা ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের বেল আইকনটি টিপতেও ভুলবে না। হ্যাভ এ গ্রেট ডে।